সাবধান, আসছে ভূতের গল্প কার্টুন ৯৯৮। বহুকাল আগের কথা। নীল দিগন্তের কোলে ঘেরা এক মায়াবী রাজ্যের নাম ছিল রূপনগর। চারদিকে ঘন সবুজ পাহাড় আর তার বুক চিরে বয়ে চলা রূপলী ঝর্ণার শব্দে মুখরিত থাকত এই জনপদ। পাখিদের কলকাকলি আর সতেজ বাতাসের ঘ্রাণে মনে হতো এই যেন মর্তের বুকে এক টুকরো স্বর্গ। এই রাজ্যের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল ও জাঁকজমকপূর্ণ প্রাসাদ। প্রাসাদের গম্বুজগুলো ছিল খাঁটি সোনায় মোড়ানো, যা ভোরের প্রথম সূর্যের আলোয় হীরের মতো ঝিলমিল করে উঠত। প্রাসাদের বিশাল সিংহদরজা পার হলেই চোখে পড়ত সুগন্ধি ফুলের বাগান, যেখানে সারাক্ষণ রঙিন প্রজাপতিরা মেলা বসাত। এই রাজ্যের রাজকুমারী রূপমঞ্জুরি ছিলেন সৌন্দর্যের প্রতীক, তবে তার মনে ছিল এক গভীর রহস্যময় টান। তিনি সাধারণ রাজকুমারীদের মতো সোনাদানার চেয়ে বেশি পছন্দ করতেন ধুলো বালি মাখা প্রাচীন পুঁথি, অদ্ভুত প্রাচীন মূর্তি আর অজানা সব প্রত্নতাত্ত্বিক সামগ্রী। প্রাসাদের পশ্চিম ব্লকের একটি বিশাল ঘর তিনি বানিয়েছিলেন তার নিজস্ব সংগ্রহের জাদুঘর হিসেবে। রাজকুমারীর 18তম জন্মদিন উপলক্ষে রাজা বিশাল এক উৎসবের আয়োজন করলেন। দূর দূরান্ত থেকে রাজারা এলেন দামি দামি উপহার নিয়ে। উৎসবের শেষ লগ্নে এক জরাজীর্ণ বৃদ্ধ প্রাসাদে প্রবেশ করলেন। তার হাতে ছিল মখমলে ঢাকা এক বিশাল আয়তাকার বস্তু। রাজকুমারী, আপনার সংগ্রহের জন্য আমি আজ পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটি নিয়ে এসেছি। এটি সাধারণ কোনো বস্তু নয়, এটি হলো অনন্তকালের দর্পণ। অনন্তকালের দর্পণ? এর নাম তো বেশ রহস্যময়। এই আয়নাটি সাধারণ আয়না থেকে আলাদা কেন? কারণ এটি আপনাকে যা দেখাবে তা পৃথিবীর কোনো সাধারণ কাঁচ দেখাতে পারবে না। তবে মনে রাখবেন রাজকুমারী, কৌতূহল ভালো, কিন্তু সাবধানতাও জরুরি। কখনো অমাবস্যার রাতে এই আয়নার সামনে একা দাঁড়াবেন না। বৃদ্ধ বয়সে আপনার কল্পনা শক্তি বেশ প্রবল দেখা যাচ্ছে। ভয় পাবেন না, আমি অনেক প্রাচীন বস্তু সংগ্রহ করি। এসব কুসংস্কারে আমার বিশ্বাস নেই। তিনি আয়নাটি তার শয়নকক্ষের ঠিক বিপরীতে স্থাপন করলেন। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু 7 দিন পর থেকে প্রাসাদে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। রাজকুমারীর ঘরের সামনে দিয়ে যেতে পারছি না। কাল রাতে স্পষ্ট শুনলাম ভেতর থেকে কেউ ফিসফিস করে কথা বলছে, অথচ ঘরে রাজকুমারী ছাড়া কেউ ছিল না। ঠিক বলেছ, আমি মাঝরাতে দেখেছি রাজকুমারীর ঘরের জানলা দিয়ে এক অদ্ভুত নীলাভ আলো বেরিয়ে আসছে। মনে হচ্ছিল যেন ঘরের ভেতর কোনো ভুতুড়ে খেলা চলছে। সবচেয়ে বড় পরিবর্তন এলো স্বয়ং রাজকুমারীর মধ্যে। তিনি সারা দিন আয়নার সামনে বসে থাকতেন। আয়নার সেই ঘোলাটে কাঁচ যেন দিনে দিনে স্বচ্ছ হতে শুরু করল। রূপমঞ্জুরি লক্ষ্য করলেন আয়নার ভেতরে তাকে আরও বেশি সুন্দরী, আরও বেশি তেজস্বী দেখাচ্ছে। কিন্তু একটা বিষয় তাকে আতঙ্কিত করল। মাঝে মাঝে তিনি যখন হাত নাড়ছেন, আয়নার ভেতরের প্রতিচ্ছবিটি এক পলক পরে সেই হাতটি নাড়ছে, যেন আয়নার ভেতরের তিনি তাকে নকল করার চেষ্টা করছেন, কিন্তু পুরোপুরি পারছেন না। 300 বছরের দীর্ঘ অপেক্ষা আজ শেষ হলো রূপমঞ্জুরি। এই বন্দি দশা থেকে মুক্তির সময় এসেছে। তুমি কে? আমার আয়নায় তোমার মুখ কেন হুবহু আমার মতো? তুমি আমার কাছে কি চাও? আমি তোমারই এক অতৃপ্ত ছায়া। তোমার প্রাণশক্তি আমাকে মুক্তি দিয়েছে। আজ থেকে এই পৃথিবীতে তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। এবার তুমি হবে আয়নার ভেতরকার ছায়া, আর আমি হব রূপনগরের রাজকুমারী। তোমাকে আমার শরীর দখল করতে দেব না। এই অন্ধকার থেকে আমি নিজেকে মুক্ত করবই। সৈন্যরা, এই ঘরের দরজা চিরতরে বন্ধ করে দাও। কেউ যেন ভুলেও এই ঘরে প্রবেশ না করে। আমি বুঝেছি, সব সুন্দর চেহারার পেছনে পবিত্র আত্মা থাকে না। কিছু রহস্য উন্মোচিত না হওয়াই ভালো।